চাক তার স্ত্রী মারিয়া এবং চাকের ছোট বোন ইসাবেল মিলে অ্যাশল্যান্ড ফলস নামক একটা ছোট্ট শহরে এসে সেখানকার একটা কম দামে বাড়ি কিনে বসবাস করতে শুরু করে। তবে শীঘ্রই তারা বুঝতে পারে যে শহরটি হেলেন ফস্টার নামক একটা মহিলার আত্মার দ্বারা অভিশাপ্ত, যেখানে তারাও জড়িয়ে পড়ে এই ভয়ঙ্কর আত্মার অভিশাপে। ফলে তাদের সঙ্গেও ঘটতে লাগে কিছু ভয়ঙ্কর ঘটনা। তাই চাক কি পারবে এই ভয়ঙ্কর আত্মাকে ধ্বংস করে নিজের পরিবারকে বাঁচাতে? জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদের অ্যাশল্যান্ড ফলস নামক একটা শহরকে দেখিয়ে, যেখানে একটা বাড়ির মধ্যে অ্যাশলি নামে একটা মেয়েকে আমরা তার বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখি। এখন তারা দুজন শহরটাকে নিয়ে কিছু কথা বলছিল। ঠিক তখনই অ্যাশলির রুমের দরজায় কেউ জোরে জোরে নক করে ওঠে, যেটাতে ভয় পেয়ে গিয়ে অ্যাশলি যখন বিষয়টাকে চেক করতে রুমের দরজা খোলে, সে দেখে সেখানে তো কেউই ছিল না, যেটাতে সে ধারণা করে কেউ হয়তো তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। কথাটা শুনে ভিডিও কলে থাকা তার বান্ধবী বলে, তুমি কি নিশ্চিত কেউ তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছে? না হয় আমি কাউকে তোমার কাছে পাঠাবো? যেটাতে অ্যাশলি জানায়, না প্রয়োজন নেই, এখানে সব ঠিকই আছে। কিন্তু আমরা তার মুখ দেখে বুঝতে পারি সে একটু একটু ভয় পাচ্ছিল, যার জন্য সে নিশ্চিত হওয়ার জন্য যখন বাকি রুমগুলোকে একবার চেক করে, তখনই আমরা সেখানে একটা ছায়ামূর্তিকে দেখতে পাই, যেটা অ্যাশলি লক্ষ্য করে না। এরপর সে তার রুমে ফিরে গিয়ে যখন তার বান্ধবীকে বলে সব ঠিক আছে, যেটা বলে সে তার রুমের দরজা বন্ধ করতে গেলে হঠাৎ করে রুমের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়, যেটা দেখে অ্যাশলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে একটা কাপলকে দেখানো হয়, যাদের নাম হলো চাক ও মারিয়া। আসলে তারা দুজন সদ্য এই শহরে শিফট হয়েছে, যার জন্য তারা একটি রিয়েল এস্টেট এজেন্ট বনির সঙ্গে এখানে একটি বাড়ি দেখতে এসেছিল, যেটা তাদের পছন্দও হয়ে যায়। আর বন্ধুরা, অবাক করার বিষয় হলো এটা সেই বাড়িটাই ছিল যেটাতে আমরা শুরুতে দেখেছিলাম। এখন বাড়িটা যেহেতু কম দামেই পাওয়া যাচ্ছিল, তাই তারা আর বেশি না ভেবে বাড়িটাকে সিলেক্ট করে নেয়। যেটার পর চাক যখন এজেন্টের সঙ্গে কিছু কথা বলছিল, তখনই আমরা সেখানে ইসাবেল নামে একটা মেয়েকে আসতে দেখি, যে আর কেউ নয় চাকের ছোট বোন ছিল, যে তাদের সঙ্গেই থাকে। এখন ইসাবেলের যেহেতু পেন্টিং করার শখ ছিল, তাই চাক ইসাবেলকে একটা রুম দেখিয়ে বলে এখানে সে তার কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবে। যেটা শুনে ইসাবেল কিছুই না বলে সেখান থেকে চলে যায়, যেটাতে আমরা বুঝতে পারি চাকের সঙ্গে তার বোনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এখন আপনাদের জানিয়ে দিই, মুভিটা কিছু চ্যাপ্টারে বিভক্ত আছে, যেখানে বিভিন্ন ক্যারেক্টারের পার্সপেক্টিভ দিয়ে আমাদের মুভিটা দেখানো হয়েছে। তাই প্রথম চ্যাপ্টারে শুরু হয় চাক দিয়ে, যার দরুন আমাদেরকে চাকের পয়েন্ট অফ ভিউ দিয়ে কাহিনীটি দেখানো হয়, যেখানে তারা এখন বাড়িটিতে শিফট হয়ে গিয়েছিল, কিন্তু গতকাল রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ছাদ লিক করে সেখান দিয়ে জল পড়ছিল। তাই চাক বনিকে কল করে বিষয়টা জানায় এবং জায়গাটার একটা ছবি তুলে তাকে পাঠিয়ে দেয়, যেটাতে বনি তাকে জিজ্ঞাসা করে মারিয়া স্টুডিওতে কি সেম সমস্যা হচ্ছে। উত্তরে চাক জানায় সে এখনও সেখানে গিয়ে চেক করেনি, তাই বিষয়টা চেক করে সে তাকে জানাবে। যেটা বলে সে ফোনটা রেখে দিয়ে সাথে সাথে মারিয়ার স্টুডিওতে চলে যায়। তখনই আমরা জানতে পারি চাকের স্ত্রী মারিয়া আসলে একজন ফ্যাশন ডিজাইনার ছিল। এখানে তার কাছে একটা ম্যানিকুইনও আছে, যার নাম সে মার্থা রেখেছিল, কিন্তু ম্যানিকুইনটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে সেটা একটু ভয়ঙ্কর দেখতে হয়ে গিয়েছিল। এখন মারিয়ার সঙ্গে কথা বলে চাক যখন বাড়ির বাইরে যায়, তখনই তার সঙ্গে তাদের প্রতিবেশী ল্যারির দেখা হয়, যার সঙ্গে আলাপ করার পর চাক বলে আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ভুতুড়ে শহর, কারণ আমার এখানে আসার পর থেকে এখনও কোনো লোকজন আমি দেখিনি, শুধুমাত্র বাড়িতে কিছু সমস্যা ছাড়া। কথাটা শুনে ল্যারি জিজ্ঞাসা করে কেমন সমস্যা। উত্তরে চাক জানায় গতকাল রাতে ঝড় বৃষ্টির কারণে বাড়ির প্রায় সমস্ত জায়গায় ছাদ লিক করে জল পড়ছে। যেটা শুনে ল্যারি বলে এই সমস্যা প্রায় সব পুরনো বাড়িতেই দেখা যায়। তখনই চাক জানায় তাদের এজেন্ট বনি তাকে এটা বলে বাড়ি বিক্রি করেছে যে বাড়িটার ছাদ পুরো নতুন। যেটা শুনে ল্যারি বলে আমার মনে হয় না তারা এর কোনো প্রতিকার করতে পারবে। যেটা শুনে চাক জিজ্ঞাসা করে কেন। উত্তরে ল্যারি জানায় এই বাড়িটার আগের মালিক নিজেকে শেষ করে নিয়েছে। যেটা শুনে চাক পুরো অবাক হয়ে যায়, কারণ বনি তাকে এই সমস্ত কথা বলেনি। এরপর রাতে আমরা চাককে পুনরায় বনির সঙ্গে কথা বলতে দেখি, যেখানে বনি চাকের পাঠানো ছবিগুলো দেখে জানায় সে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি একটা প্রতিকার করে দেবে। যেটা বলে সে ফোনটা রেখে দিলে চাক বাড়িটির ছবির মধ্যে একটা জায়গায় একটা শটগান পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে আবারও অবাক হয়ে যায়, কারণ বাড়িটি কেনার আগে যখন সে ছবিগুলো দেখেছিল তখন এই গানটা সেখানে ছিল না। এখন পরের দিন সকালে চাক যখন বাথরুমে ছিল, তখনই সে বাথরুমে জানালা দিয়ে বাইরে দেখে সঙ্গে সঙ্গে মারিয়াকে ডেকে তাকে জানালা দিয়ে বাইরে দেখতে বলে। যেটা শুনে মারিয়া যখন রুমের জানালা দিয়ে বাইরে দেখে, তখনই সে প্রচণ্ড রেগে যায়, কারণ তার ম্যানিকুইনটা বাড়ির বাইরে ছিল।
তাই সে চাককে বলে সেটাকে বাড়ির ভিতরে নিয়ে আসতে, যেটা বলে সে তাকেই বিষয়টার জন্য দোষ দিতে লাগে। যেটাতে চাক জানায় সে কাজটা করেনি, যেটা বলে সে বাড়ির বাইরে চলে যায় ম্যানিকুইনটা ভিতরে নিয়ে আসতে। তখনই সেখানে তাদের প্রতিবেশী ল্যারি চলে আসে, যে চাকের কাছে তার বোন ইসাবেলের কথা জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কি না। যেটা শুনে চাক বলে এমন কেন জিজ্ঞাসা করছো? উত্তরে ল্যারি জানায় সে জানে তাদের মায়ের সঙ্গে কি হয়েছিল, মানে কার অ্যাক্সিডেন্টের বিষয়টা, যেটা তাকে মারিয়া বলেছে। আর এটা শুনে আমরা বুঝতে পারি আসলে চাকের মায়ের একটা কার অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়ে গিয়েছে। এখানে ল্যারি আরও জানায় যে এই শহরে অনেক মানুষ নিজেকে শেষ করে নিয়েছে, তাই সে যেন ইসাবেলের খেয়াল রাখে, কারণ সে জানে মানুষের ইমোশনের সঙ্গে কিভাবে খেলতে হয়। যেটা শুনে চাক তাকে জিজ্ঞাসা করে সে কার কথা বলছে। তখনই সেখানে ইসাবেল চলে আসলে ল্যারি আর কিছুই না বলে সেখান থেকে চলে যেতে যেতে চাককে শহরের লাইব্রেরিতে গিয়ে এই শহরের ইতিহাসটা পড়তে বলে। তাই চাক সাথে সাথে শহরের লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে কিছু বই নেওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে সেখানে কিছু বই একটার উপর আরও একটা দিয়ে সাজিয়ে রাখা আছে, যেটা কিছুক্ষণ আগে সেখানে ছিল না। ফলে বিষয়টা দেখে চাক একটু অবাক তো হয়, কিন্তু তারপরেও সে বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে যখন সেখান থেকে চলে যেতে লাগে তখনই তার সঙ্গে অ্যাশলি নামে সেই মেয়েটার দেখা হয়, যাকে আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। এখন অ্যাশলি চাককে বলে তুমি এটা করো না, বইগুলোকে এখানে রেখে শহর ছেড়ে যত দ্রুত সম্ভব চলে যাও, কারণ কথাগুলো সত্যি। যেটা শুনে চাক বুঝতেই পারে না অ্যাশলি কিসের কথা বলছে। তাছাড়া অ্যাশলির অবস্থা দেখে চাক জিজ্ঞাসা করে সে ঠিক আছে কি না। উত্তরে অ্যাশলি তাকে আবারও বইগুলো পড়তে মানা করলে চাক আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর সে লাইব্রেরি থেকে নেওয়া বইগুলো যখন রেজিস্টার করছিল তখনই লাইব্রেরিয়ান তাকে বলে তাহলে সেও ফরেস্ট রোডটাকে খোঁজার চেষ্টা করছে। কথাটা শুনে চাক জিজ্ঞাসা করে সে কী বিষয়ে কথা বলছে। উত্তরে লাইব্রেরিয়ান মেয়েটা জানায় যারা এই বইগুলোকে নিয়ে যায় তারা শহরের ফরেস্ট রোডটাকে খোঁজার চেষ্টা করে, যেটা তারা কখনোই খুঁজে পায় না। যেটা শুনে চাক তাকে জানায় সে এই বিষয়ে কখনোই কিছু শোনেনি। যেটা বলার পর সে মেয়েটাকে অ্যাশলির বিষয়ে জানিয়ে বলে বুকশেলগুলোর মাঝে সে কিছু বইকে মাটির উপর একের পর এক সাজানো অবস্থায় দেখেছে। যেটা শোনার সাথে সাথেই আমরা লাইব্রেরিয়ান মেয়েটা ও তার পাশে থাকা এক বৃদ্ধকে একটু ভয় পেয়ে যেতে দেখি, যেটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। এখন বাড়ি ফিরে চাক যখন সেই বইগুলো পড়ছিল তখনই সে শহরের ঘটা একটা মর্মান্তিক ঘটনার বিষয়ে জানতে পারে, যেটার বিষয়ে সে আরও পড়তে যাবে। ঠিক তখনই বাড়ির বেল বেজে উঠলে চাক যখন গিয়ে দরজা খোলে তখনই সে দেখে সেখানে তার নতুন স্টুডেন্ট অলিভিয়া এসেছে পিয়ানো শিখতে, যার দ্বারা আমরা বুঝতে পারি চাক একজন পিয়ানো টিচার ছিল। এখন সে তাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাকে পিয়ানো প্লে করতে বলে, কিন্তু অলিভিয়া যেহেতু ভালো করে পিয়ানো প্লে করতে পারে না তাই চাক তার জন্য একটু জল আনতে গিয়ে শোনে হঠাৎ করে অলিভিয়া খুব সুন্দরভাবে পিয়ানো প্লে করছে। যেটা শুনে চাক খুশি হয়ে তার কাছে ফিরে যেতে যাবে তখনই সে তার সামনে অলিভিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে সে অবাক হয়ে যায় এবং ভাবে যে অলিভিয়া যদি এখানে আছে তাহলে পিয়ানো কে প্লে করছিল। তাই বিষয়টা সে তাকে জিজ্ঞাসা করলে অলিভিয়া জানায় সেখানে একটা মহিলা আছে যে পিয়ানো প্লে করছে। তাই চাক সঙ্গে সঙ্গে বিষয়টা দেখার জন্য ভিতরে গেলে সে লক্ষ্য করে সেখানে তো কেউই ছিল না। ঠিক তখনই মেয়েটা কাউকে সেখানে দেখে চলে যেতে লাগে। তাই চাক তাকে চলে যাবার কারণ জিজ্ঞাসা করলে অলিভিয়া জানায় সে মহিলাটার মুখ দেখেনি আর সে দেখতেও চায় না, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। যার মানে হলো সে কিছু তো একটা ভয়ঙ্কর দেখেছে, যার ফলে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। এখন ঘটনাটির পর আমরা চাককে ল্যারির কাছে যেতে দেখি, যে তাদের গ্রুপের সঙ্গে একটা কাউন্সেলিং করছিল। তাই চাকও তাদের সঙ্গে সেখানে বসে পড়ে আর আমরা তাদেরকে এই শহরের বিষয়ে কথা বলতে দেখি, যেখানে তারা বলছিল শহরে সেই জিনিসগুলো আবারও ঘটতে শুরু করে দিয়েছে। এছাড়া তারা অ্যাশলি নামে সেই মেয়েটার কথাও বলছিল যে গতকাল রাতে নিজেকে শেষ করে নিয়েছে, যার মানে চাক লাইব্রেরিতে যাকে দেখেছিল সেটা আসলে অ্যাশলির আত্মা ছিল। এখন এই সব কথার মাধ্যমে আমরা বুঝতে পারি শহরের মধ্যে কিছু তো গন্ডগোল অবশ্যই চলছে, যেটার বিষয়ে চাক কিছুই জানতো না। এখানে তারা এটাও বলছিল শহরের মধ্যে কেউ না কেউ তার দ্বারা এফেক্টেড হয়েছে, যেটা 1980 এর দশক থেকে শুরু হয়েছে। এখানে চাক যেহেতু কিছুই বুঝতে পারছিল না তার জন্য সে অবশেষে জিজ্ঞাসা করে তারা কার বিষয়ে কথা বলছে। উত্তরে তাদের মধ্যে একজন জানায় তারা হেলেন ফস্টারের বিষয়ে কথা বলছে, যে এই শহরের মানুষকে বহু দশক ধরে যন্ত্রণা দিচ্ছে। কিছু মানুষ ধারণা করে হেলেনের আত্মা আসলেই এক্সিস্ট করে না, কিন্তু যারা তাকে নিজের চোখে দেখেছে তারাই জানে সে আছে এবং এখনও নিজের শিকার খুঁজে বেড়াচ্ছে। কথাটা শুনে চাক জিজ্ঞাসা করে এর থেকে নিস্তার পাওয়ার উপায় কি। উত্তরে লোকটা জানায় ধারণা করা হয় হেলেনকে শেষ করার জন্য তাদের সেই বাড়িটিকে খুঁজে সেটাকে ধ্বংস করতে হবে যেখানে সে নিজেকে শেষ করে নিয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে
আজও পর্যন্ত কেউ সেই বাড়িটাকে খুঁজে পায়নি যেটা 825 ফরেস্ট রোডে উপস্থিত আছে। এখন এইসব কথার মাঝে ল্যারি উঠে গিয়ে যখন বাইরে যাওয়ার রাস্তা চেক করে তখনই সে সেখানে হেলেনকে দেখতে পায়, যাকে দেখে সে সাথে সাথে বাকিদের মিটিং বন্ধ করে দিতে বলে, যেটা শুনে সবাই বুঝে যায় যে বিষয়টা আসলে কি। তাই তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে লাগে। যাদের সঙ্গে চাকও যখন বার হচ্ছিল তখনই সে চার্চের মধ্যে একটা মহিলাকে বসে থাকতে দেখে, যে হঠাৎ করে তার দিকে তাকায়, যার সাথে সাথে প্রথম চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় চ্যাপ্টারে শুরু হয়, যেটার নাম ছিল ইসাবেল, যার দরুন আমাদেরকে চাকের বোন ইসাবেলের পয়েন্ট অফ ভিউ দিয়ে বাকি কাহিনী দেখানো হয়, যেখানে আমরা আবারও সেই দৃশ্যটা দেখতে পাই যখন তারা সবাই এখানে বাড়িটা দেখতে এসেছিল। ফলে ইসাবেল যখন উপরে তার রুম দেখতে যায় তখনই আমরা তার পিছনে একটা কালো ড্রেসে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখি, যেটা নিমিষের মধ্যে উধাও হয়ে যায়, যেটা আর কেউ নয় সেই মহিলাটাই ছিল যাকে চাক চার্চের মধ্যে দেখতে পেয়েছিল। এখন এখানে ইসাবেলের কথার মাধ্যমে আমরা জানতে পারি আসলে ইসাবেল তার মায়ের মৃত্যুর কারণে প্রচণ্ড ভেঙে পড়েছিল, কারণ তার মায়ের মৃত্যু কার অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, যেখানে গাড়ি ইসাবেলই চালাচ্ছিল। তাই ঘটনাটির জন্য সে নিজেকেই দোষী মনে করে। ফলে এই ট্রমা থেকে সে কোনোভাবেই কোপ আপ করতে পারছিল না। তাছাড়া শহরে শিফট হওয়ার মূল উদ্দেশ্য এটাই ছিল যাতে ইসাবেল সবকিছু ভুলে নিজেকে কোপ আপ করতে পারে, যার জন্য তার থেরাপি সেশনও চলছিল। এখন রাতে আমরা ইসাবেলকে একা বসে কিছু কথা বলতে দেখি, তখনই সেখানে চাক চলে আসে, যে তাকে জিজ্ঞাসা করে সে কার সঙ্গে কথা বলছে। উত্তরে ইসাবেল জানায় তার থেরাপিস্ট তাকে বলেছে মনের মধ্যে জমে থাকা কথাগুলোকে রেকর্ডিং করতে, যাতে তার মনটা হালকা হয়, তাই সে সেটাই করছিল। কথাটা শুনে চাক তাকে জিজ্ঞাসা করে সে ট্রিটমেন্টের মাধ্যমে রিলিফ পাচ্ছে কি না। উত্তরে ইসাবেল বলে তার হঠাৎ তাকে নিয়ে এত চিন্তা কেন হচ্ছে। তখন চাক জানায় কারণ সে তার ভাই, এর জন্যই তার চিন্তা হচ্ছে। যেটা বলার পর চাক সেখানে ইসাবেলের কিছু ড্রয়িংকে লক্ষ্য করে, যেটা সে তখন বানিয়েছিল যখন তার ভাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। মানে চাক তার কাজের জন্য তার মাও ইসাবেলকে একা ফেলে রেখে চলে গিয়েছিল। ফলে খারাপ সময় সে তাদের পাশে না থাকতে পারার জন্যই তারও ইসাবেলের সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে, যেটা একদমই স্বাভাবিক ব্যাপার ছিল। এখন চাক এখানে আরও কিছু ড্রয়িংকে লক্ষ্য করে, যেটা খুবই ডিপ ছিল। মানে ইসাবেলের একটা ড্রয়িংয়ে সে নিজেকে পোর্ট্রে করেছিল, যার মধ্যে সে একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার কাঁধে কারোর হাত রাখা আছে। তাই ড্রয়িংটা দেখে চাক তাকে জিজ্ঞাসা করে এটা সে কবে বানিয়েছিল। উত্তরে ইসাবেল জানায় তার ঠিক মনে নেই সে এটা কখন বানিয়েছে বা কেন বানিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে সেই দিন সকালের ঘটনাতে ফিরে আসে, যখন মারিয়ার ম্যানিকুইন নিজে নিজেই বাড়ির বাইরে চলে গিয়েছিল। তাই বিষয়টা জিজ্ঞাসা করাতে মারিয়া তাকে জানায় তার ম্যানিকুইনকে কেউ বাইরে রেখে এসেছে, যেখানে তার কথাতে মনে হচ্ছিল যেন সে ইসাবেলকেই এই কাজের জন্য সন্দেহ করছে। যেটা শুনে ইসাবেল বাড়ির বাইরে গেলে সে ল্যারি ও চাককে একে অপরের সঙ্গে কথা বলতে দেখে, যে সেখানে আসার সাথে সাথেই ল্যারি সেখান থেকে চলে যায়। তাই চাক যখন ম্যানিকুইনটাকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছিল তখনই ইসাবেল জানায় সে এটাকে বাড়ির বাইরে রাখেনি। যেটা শুনে চাক কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এখন সেই দিন সন্ধ্যায় আমরা ইসাবেলকে বাড়িতে একা বসে পিয়ানো প্লে করতে দেখি, কারণ মারিয়া বাড়ি ছিল না, সে তার কাজের ক্ষেত্রে আউট অফ টাউন গিয়েছিল। তখনই চাক বাড়ি ফিরে আসে, যেটা সেই সময়ই ছিল যখন সে চার্চ থেকে ফেরার সময় সেই অদ্ভুত মহিলাকে দেখতে পেয়েছিল। এখন চাককে দেখে ইসাবেল তাকে জিজ্ঞাসা করে সে কোথায় ছিল। উত্তরে চাক জানায় সে ল্যারির সঙ্গে চার্চে গিয়েছিল। যেটার পর আমরা তাদের দুজনকে একে অপরের সঙ্গে বসে কিছু কথা বলতে দেখি, যার দরুন ইসাবেল জানায় এই শহরে কিছু তো গন্ডগোল অবশ্যই আছে, আর শুধু এটাই নয়, সে তাদের বাড়িতে চতুর্থ কোনো ব্যক্তিকে অনুভব করছে। যেটা বলার পর সে চাককে অ্যাশলি নামে সেই মেয়েটার বিষয়ে জানায়, যে তাদের কলেজেই পড়তো, আর সে গতকাল রাতে নিজেকে শেষ করে নিয়েছে। আর বন্ধুরা, এই অ্যাশলি নামে মেয়েটা আর কেউ নয়, মুভিটির শুরুতে দেখা মেয়েটাই ছিল। এখন ইসাবেল জানায় তাদের ক্লাসে লুক নামে একটা ছেলে তাকে জানিয়েছে এই শহরে কিছু একটা আছে যেটা মানুষকে ইফেক্ট করছে। তাই সে কি এই বিষয়ে কিছু শুনেছে? উত্তরে চাক মানা করে দেয়, যদিও আমরা জানি সে জিনিসটার বিষয়ে অলরেডি কিছু কথা শুনেছে। এখন চাক ইসাবেলকে জিজ্ঞাসা করে তার কি কখনো নিজেকে শেষ করার খেয়াল এসেছে। উত্তরে ইসাবেল জানায় হ্যাঁ, অনেকবারই খেয়াল এসেছে তার মায়ের জন্য। যেটা শুনে চাক তাকে সান্ত্বনা দিয়ে বলে সেটা একটা দুর্ঘটনা ছিল, তাতে তার কোনো দোষ নেই, তাই সে যেন নিজের থেরাপি নিতে থাকে। কথাটা শুনে ইসাবেল বলে সেই খারাপ সময় যেহেতু সে উপস্থিত ছিল না, তাই সে বুঝবে না সে কতটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। যেটাতে তাদের দুই ভাই বোনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেলে রাগ করে ইসাবেল তার রুমে চলে যায়। এরপর পরের দিন সকালে তাদের বাড়িতে লুক নামে সেই ছেলেটা আসে,
যে চাককে ইসাবেলের কথা জিজ্ঞাসা করলে তখনই সেখানে ইসাবেল চলে আসে, যে তাদের দুজনের পরিচয় করায়, যার মাধ্যমে চাক জানতে পারে এটা তার কলেজের সেই বন্ধু যার কথা সে তাকে আগের দিন রাতে বলেছিল। যেটা বলার পর সে লুককে নিয়ে তার রুমে চলে যায়। এখন রুমের মধ্যে গিয়ে লুক ইসাবেলকে শহরের বিষয়ে কিছু কথা বলে, যার মাধ্যমে আমরা জানতে পারি এই শহরটা আসলে অভিশপ্ত। আর এখানে যে লাইব্রেরিটা আছে সেখানে আজ থেকে কিছু বছর আগে একটা ছেলে নিজেকে শেষ করে নিয়েছিল, যে দড়িতে পৌঁছানোর জন্য সেই লাইব্রেরির কিছু বই একটার উপর একটা সাজিয়েছিল। কিন্তু এখানে অদ্ভুত বিষয় হলো এখনো লাইব্রেরির মধ্যে কিছু মানুষ প্রায় সময় সেই সমস্ত বইগুলোকে একই অবস্থায় পায় যেমনটা সেই সময় ছিল, যেটা শুনে আমরা বুঝতে পারি এই কারণেই চাক লাইব্রেরির মধ্যে সেই বইগুলোকে একের পর এক সাজানো অবস্থায় রেখেছিল। এখন তারা দুজন কথা বলছিল, ঠিক তখনই সেখানে মারিয়া চলে আসে, যে ইসাবেলকে জিজ্ঞাসা করে তারা কি তার স্টুডিওতে গিয়েছিল। উত্তরে ইসাবেল মানা করে দিলে মারিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল কিছু তো অবশ্যই ঘটেছে। এখন ইসাবেল লুককে জিজ্ঞাসা করে শহরে ঘটা এই সমস্ত ভয়ঙ্কর ঘটনার পিছনে কে আছে। উত্তরে লুক জানায় বহু দশক আগে এখানে হেলেন ফস্টার নামে একটা মহিলা তার মেয়েকে নিয়ে থাকতো, কিন্তু হেলেনের মেয়েকে যেহেতু স্কুলের কিছু ছাত্ররা সবসময় বুলি করত, তাই হেলেন বিষয়টার জন্য স্কুলের অথরিটিকে অনেকবার চিঠি লিখে বিষয়টা জানায়। এমনকি সে সেই সমস্ত ছাত্রদের প্যারেন্টসদেরও বিষয়টা জানায়, কিন্তু কেউ এই ঘটনার জন্য কোনো পদক্ষেপ নেয় না, যার ফলে হেলেনের মেয়ে আর সহ্য না করতে পেরে নিজেকেই শেষ করে নেয়, যেটাতে হেলেন প্রচণ্ড ভেঙে পড়ে, যার ফলে তার সবকিছুই শেষ হয়ে যায়। তাই প্রতিশোধ নিতে হেলেন সেই সমস্ত ছাত্র ও তাদের প্যারেন্টসদের শেষ করে অবশেষে নিজেকেও শেষ করে নেয়, যেখানে লোক মুখে শোনা যায় হেলেন একটা শটগান মুখে রেখে নিজের মুখটাকেই উড়িয়ে দিয়েছিল। এখন এসব কথা শুনে ইসাবেল তাকে জিজ্ঞাসা করে তার বাড়িটা কোথায়। উত্তরে লুক জানায় সেটা কেউই জানে না, শুধু একটা ঠিকানা আছে যেটা হলো 825 ফরেস্ট রোড, কিন্তু শহরের ম্যাপে এমন কোনো জায়গা উল্লেখ নেই। তাই অনেকেই এই জায়গাটাকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ জায়গাটাকে খুঁজে পায়নি। আসলে সেই সময় সমস্ত ম্যাপগুলোকে সরকার থেকে ব্যান করে দেওয়ার কারণে সেইগুলোকে সিল করে দেওয়া হয়েছিল। শুধু এটাই নয়, শোনা যায় 1980-এর দশকে কাউন্সিলিং মিটিংয়েও কিছু ভয়ঙ্কর ঘটে, যেটা কি ছিল কেউই জানে না, কারণ মিটিং শুরু হওয়ার আগে মিটিং রুমের দরজা বন্ধ ছিল, যেখানে কাউন্সিলিংয়ের মেম্বারদের সঙ্গে তখন একটা মহিলাও উপস্থিত ছিল, যেটা আর কেউ নয় হেলেন ফস্টার নিজেই। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সেই দিন রাতে মারিয়া ও ইসাবেলকে একটা আর্ট এক্সিবিশনে যেতে দেখি, যেখানে মারিয়া ইসাবেলের সঙ্গে ভালোভাবে কথা বলে এবং নিজেদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝিকে সংশোধন করে নেয়। আসলে ইসাবেল ভাবতো মারিয়া তাকে পছন্দ করে না, যেটাতে মারিয়া জানায় সে তার কাজের কারণে তার সঙ্গে সঠিকভাবে সময় কাটাতে পারেনি, তাছাড়া তার বাইপোলার ডিসঅর্ডারও আছে, যার জন্য তার খুব তাড়াতাড়ি মুড সুইং হয়ে যায়। এখন তাদের কথার মধ্যেই হঠাৎ একটা মহিলা চিৎকার করে ওঠে, যার পরক্ষণে সবাই আর্ট গ্যালারি থেকে দ্রুত বেরিয়ে যেতে লাগে এবং অথরিটির দ্বারা অ্যানাউন্স করে দেওয়া হয় যে আর্ট গ্যালারি বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে গ্যালারিতে উপস্থিত একটা পেন্টিংয়ের মধ্যে হঠাৎ একটা মহিলার আকৃতি ফুটে উঠেছে, যেটা আর কারণ নয় হেলেন ফস্টারের আত্মা ছিল। তাই গ্যালারির ম্যানেজার সেই পেন্টিংটাকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর সেই দিন রাতেই যখন ইসাবেল ঘুমিয়েছিল, তখনই হঠাৎ করে তার রুমের কাবার্ডের লাইট নিজে নিজেই অন হয়ে যায়। তাই ইসাবেল উঠে লাইটটাকে বন্ধ করে আবারও শুয়ে পড়লে কিছুক্ষণ পর আবারও লাইটটা অন হয়ে যায়। তাই বিরক্ত হয়ে সে লাইটটাকে আবারও বন্ধ করে সেখানে থাকা ডুমটাকে খুলে নিয়ে যখন আবারও শুয়ে পড়ে, তখন সারপ্রাইজিংলি লাইটটা আবারও অন হয়ে গেলে বিষয়টা দেখে ইসাবেল প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ডুমটা তো এখনও তার বিছানার পাশেই রাখা ছিল। তখনই সে কাবার্ডের দরজার পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখার সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। ফলে বিষয়টা দেখে আমরা বুঝতে পারি এটা তার একটা দুঃস্বপ্ন। কিন্তু অবাক করা বিষয় হলো এখনও ডুমটা তার বিছানার পাশেই রাখা ছিল, তাই সে বুঝতেই পারে না এটা তার দুঃস্বপ্ন ছিল না সত্যিই আগের দিন রাতে সে কাউকে তার রুমে দেখেছে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ইসাবেলকে আবারও লুকের সঙ্গে দেখি, যেখানে সে লুককে জানায় তার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যেটা শুনে লুক জানায় এই সমস্ত জিনিসগুলোকে সে ঠিক করতে পারবে যদি সে হেলেনের বাড়িটাকে খুঁজে পেতে পারে। তাই সে বিষয়টাতে ইসাবেলের সাহায্য চাইলে ইসাবেল মানা করে দেয়, কারণ সে এই সমস্ত ঝামেলার সঙ্গে জড়াতে চাইছিল না। আসলে সে শুনেছে অ্যাশলির মৃত্যু এই কারণেই হয়েছে কারণ সে হেলেনের বাড়িটাকে খোঁজার চেষ্টা করছিল। তাই লুক বলে সে শুধু এটার খোঁজ দিলেই হবে যে অ্যাশলি হেলেনের বাড়িটাকে খুঁজে পেয়েছিল কিনা, যেটাতে ইসাবেল কিছু বলতো তখনই তার কাছে চাকের কল আসে যে তাকে এখনই বাড়ি আসতে বলে। তাই সে দ্রুত বাড়ি চলে যায়, যেখানে পৌঁছে সে লক্ষ্য করে বাড়ির মধ্যে মারিয়া কোনো বিষয়ে খুব চিন্তিত আছে আর চাক তাকে বলছে তারা এখনই বার হচ্ছে,
যেটা শুনে ইসাবেল জিজ্ঞাসা করে তারা কি হেলেন ফস্টারের বাড়ি খুঁজতে যাচ্ছে। কথাটা শুনে মারিয়া জিজ্ঞাসা করে কে হেলেন ফস্টার, কারণ সে তো এই বিষয়ে কিছুই জানতো না। যেটাতে চাক কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে তারপর সে সেখান থেকে চলে যায়। ঘটনাটির পর আমরা ইসাবেলকে নিজের ব্যাগপত্র গোছাতে দেখি। তখনই সেখানে লুক চলে আসে, যে ইসাবেলের সঙ্গে কথা বলতে বলতে তার মায়ের একটা ছবি দেখে বলে, একটু আগেই আমার তোমার মায়ের সঙ্গে দেখা হলো, সে তো ছবি থেকে সম্পূর্ণ আলাদা দেখতে। কথাটা শুনে ইসাবেল পুরো অবাক হয়ে যায়, কারণ তার মা তো আর বেঁচে নেই। তাই সে লুককে জিজ্ঞাসা করে তুমি তাকে কোথায় দেখলে। উত্তরে লুক জানায় সে নিজেই তো বাড়ির দরজা খুলে তাকে ভিতরে আসতে দিয়েছে। যেটা শুনে ইসাবেল আরও অবাক হয়ে যায় এবং বলে আমার মা তো অনেকদিন আগেই মারা গিয়েছে। যেটা শুনে লুকেরও অবস্থা খারাপ হয়ে যায়। তখনই তারা বাড়ির নিচে থেকে কিছু শব্দ আসতে শোনে। যেটা শোনার সাথে সাথে তারা দুজন যখন বিষয়টাকে চেক করতে নিচে যায়, তখনই তারা লক্ষ্য করে সেখানে তো কিছুই ছিল না। তাই লুক বুঝে যায় এখানে কিছু তো অস্বাভাবিক ঘটছে। তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। এখন লুকের যাওয়ার সাথে সাথে ইসাবেল তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়। যেটা শুনে সে রুমের ভিতরে যেতে গেলে হঠাৎ মারিয়া চলে এসে তাকে বাধা দিয়ে ভিতরে যেতে মানা করলে ইসাবেল তার কোনো কথাই শোনে না এবং ভিতরে চলে যায়। যার সাথে সাথে হেলেনের ভয়ঙ্কর আত্মা তার সামনে চলে আসে, যাকে দেখে ইসাবেল ও মারিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং উপরে রুমের দিকে ছুটতে লাগে। যেখানে ইসাবেল তো তার রুমে পৌঁছে যায়, কিন্তু মারিয়া তার রুমে পৌঁছতে পারে না, আর আমরা শুধু তার চিৎকারটাই শুনতে পাই। যার সাথে সাথে দ্বিতীয় চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। এরপর তৃতীয় ও শেষ চ্যাপ্টারে শুরু হয়, যেটার নাম ছিল মারিয়া। যার দরুন আমরা মারিয়াকে লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে দেখি। তখনই লাইব্রেরি থেকে চাক বেরিয়ে আসে, তাই সে ফোনটাকে রেখে দিয়ে গাড়ির ভিতরে বসে পড়ে। যেটার পর সে চাককে জিজ্ঞাসা করে সে হঠাৎ করে শহরের ইতিহাস সম্পর্কে জানার জন্য কেন এত ইন্টারেস্টেড। উত্তরে চাক তেমন কিছুই বলে না। এখন বাড়ি ফিরে মারিয়া যখন তার বোন অ্যালিসের সঙ্গে কথা বলছিল, তখনই তাদের কথার দ্বারা আমরা জানতে পারি মারিয়ার এই শহরটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তাদের এখানে থাকা বা না থাকা ইসাবেলের উপরেই নির্ভর করে। কারণ যদি তার এখানকার স্কুল পছন্দ হয়ে যায় তাহলে তাদের এখানেই থেকে যেতে হবে। যেটা বলে সে ফোনটা রেখে ব্যাগ প্যাকিং করে বেরিয়ে যেতে লাগে। তখনই আমরা আবারও সেই মহিলাটাকে তাদের বাড়িতে দেখি, যাকে এর আগেও আমরা অনেকবার দেখতে পেয়েছিলাম। এদিকে কিচেনে গিয়ে মারিয়া কিছু খাবার পাত্রকে একটার উপরে একটা সাজানো দেখে, যেখানে একটা নোটও রাখা ছিল। তাই সে ভাবে এটা হয়তো ইসাবেলের কাজ। তাই সে বাড়ি থেকে বার হওয়ার আগে চাককে বলে সে যেন ইসাবেলকে বলে দেয় কিচেনের জিনিসপত্র সে যেন জায়গা মতো গুছিয়ে রাখে, যেটাতে চাক রাজি হয়ে যায়। এরপর মারিয়া বার হয়ে গেলে আমরা চাককে লাইব্রেরি থেকে আনা সেই বইগুলো পড়তে দেখি, যার মাধ্যমে সে জানতে পারে শহরে বেশিরভাগ রাস্তার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে তার বাড়ির রাস্তাটাকে 15 রোজ লেন বলা হতো। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পুনরায় মারিয়াকে দেখানো হয়, যেখানে সে যখন লাইভ স্ট্রিম করছিল তখনই সে তার রুমে গিয়ে যখন পুনরায় স্টুডিওতে ফিরে আসে, তখন সে লক্ষ্য করে তার ম্যানিকুইনটা নিজের জায়গায় ছিল না। যেটা দেখে সে ইসাবেলের রুমে যায়, যেটা সেই সময় ছিল যখন সে ও লুক একে অপরের সঙ্গে কথা বলছিল। তাই সে ফিরে এসে বিষয়টাকে নিয়ে একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু তারপরেও সে বিষয়টাকে ইগনোর করে পুনরায় নিজের কাজ করতে লাগে। ঘটনাটির কিছুদিন পরে যখন সে আবারও তার কাজ করছিল, ঠিক তখনই আমরা ম্যানিকুইনটাকে নড়াচড়া করতে দেখি, যেটা মারিয়া লক্ষ্য করে না। এরপর সে যখন তার অডিয়েন্সকে তার নতুন কালেকশন দেখাতে অন্য রুমে যায় এবং কিছুক্ষণ বাদে পুনরায় নিজের স্টুডিওতে ফিরে আসে, তখন সে দেখে তার ম্যানিকুইনটা স্টুডিওতে ছিল না। তখনই পাশের রুম থেকে কিছু শব্দ আসে, যেটা শুনে মারিয়া প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। যে বিষয়টাকে চেক করতে যখন পাশের রুমে যায়, তখনই সে লক্ষ্য করে তার ম্যানিকুইনটা নিজে নিজেই অন্য রুমে চলে এসেছে। যে জীবিত হয়ে তার দিকে ফিরে তাকালে সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটির পর আমরা চাক ও তাকে ম্যানিকুইনটা জ্বালিয়ে দিতে দেখি, যেটার পর দৃশ্য সেই জায়গাতেই ফিরে আসে যখন চাক এখান থেকে চলে যাবার কথা বলছিল, আর মারিয়া খুব চিন্তিত ছিল। এখন চাক চলে গেলে ইসাবেল যখন তার প্যাকিং করতে লাগে, তখনই মারিয়া কিচেনে আবারও কিছু বাসনপত্রকে ঠিক একইভাবে দেখতে পায় যেভাবে সে কিছুদিন আগেই দেখেছিল, কিন্তু এখন এখানে থাকা নোটের মধ্যে হ্যালো মারিয়া লেখা ছিল, যেটা দেখে সে আরও ভয় পেয়ে যায়। তখনই সব বাসনপত্রগুলো নিজে নিজে নিচে পড়ে ভেঙে গেলে বিষয়টা দেখে মারিয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে লুকিয়ে পড়ে। যার সাথে সাথে শব্দ শুনে সেখানে ইসাবেল চলে আসে, যে মারিয়ার কথা না শুনে ভিতরে চলে যায়। ঠিক তখনই সে হেলেনের আত্মাকে দেখে ভয় পেয়ে নিজের রুমে চলে গেলে আমরা মারিয়াকে নিজের রুমে গিয়ে লুকিয়ে পড়তে দেখি, কিন্তু ততক্ষণে সেখানে হেলেনের ভয়ঙ্কর আত্মা চলে এসেছিল, যে মারিয়ার উপরে অ্যাটাক করে দেয়। এখন কিছুক্ষণ পর আমরা মারিয়াকে ইসাবেলের কাছে এসে তাকে জড়িয়ে ধরতে দেখি, যেখানে ইসাবেল লক্ষ্য করে মারিয়ার নাক দিয়ে রক্ত বার হচ্ছে,
শুধু এটাই নয়, তার মুখটা পুরো শুকিয়ে গেছে, যেন সে অনেক রাত ধরে ঘুমায়নি। ঘটনাটির পর মারিয়া অসুস্থ হয়ে পড়ে, তাই পরের দিন সকালে সে যখন ঘুমিয়েছিল তখনই তাদের বাড়িতে লুক চলে আসে, যে ইসাবেল ও চাককে জানায় সে শহরের পুরনো ম্যাপকে খুঁজে পেয়ে গিয়েছে, যেটার সাহায্যে সে হেলেনের বাড়িটাকে পেয়ে যেতে পারে। তাই তারা ম্যাপটাকে দেখছিল, তখনই বাড়ির ডোরবেল বেজে ওঠে। তাই চাক গিয়ে দরজা খুলে দেখে সেখানে বনি এসেছে, যার মারিয়ার সঙ্গে একটা ভিডিও রেকর্ড করার কথা ছিল। তাই চাক তাকে মানা করে দিয়ে জানায় মারিয়া অসুস্থ। ঠিক তখনই মারিয়া সেখানে চলে আসে, যে জানায় সে ঠিক আছে এবং রেকর্ডিং করার জন্য সে তৈরি। যেটা দেখে চাক ও ইসাবেল পুরো অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তো সে অসুস্থ ছিল। এখন মারিয়া বলে তারা নিশ্চিন্তে ফরেস্ট রোডটাকে খুঁজতে যেতে পারে, ততক্ষণে সে রেকর্ডিংটা করে নেবে। যেটা আরও অবাক করা বিষয় ছিল, কারণ তাকে তো তারা এই বিষয়ে কিছুই বলেনি। কিন্তু তবুও তারা বিষয়টাকে ইগনোর করে একে অপরের সঙ্গে আলোচনা করে নেয় যে চাক ও ইসাবেল হেলেনের বাড়িটাকে খুঁজতে যাবে এবং লুক বাকিদের সঙ্গে বাড়িতে থাকবে। তাই সেই কথার মতো চাক ও ইসাবেল বেরিয়ে পড়ে, আর এদিকে বাড়ির মধ্যে মারিয়া ও বাকিরা রেকর্ডিং শুরু করে দেয়। যেখানে রেকর্ডিংয়ের দরুন আমরা মারিয়াকে বলতে দেখি একদিন যখন তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরে তখন সে প্রচণ্ড কান্না করতে লাগে, কারণ তাকে তার ক্লাসমেটরা মিলে বুলি করছিল। তাই বিষয়টা জানার পর সে সেই ছাত্রদের মা বাবা ও স্কুলের অথরিটিকে চিঠি লিখে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু কেউ এই বিষয়টাতে কোনো গুরুত্ব দেয় না। শুধু এটাই নয়, সে বিষয়টাকে নিয়ে কাউন্সিলিং মিটিংয়েও গিয়েছিল, কিন্তু সেখানেও কেউ তার কোনো কথাই শোনেনি। এখন কথাগুলো শুনে লুক পুরো অবাক হয়ে যায়, কারণ এই সমস্ত কথাগুলো তো সে ইসাবেলের সঙ্গেই বলেছিল, যেখানে ন্যায় না পাওয়ার কারণে হেলেনের মেয়ে নিজেকে শেষ করে নিয়েছিল। এখন এসব কথা শুনে আমরা বুঝতে পারি আসলে মারিয়ার শরীরকে হেলেনের আত্মা বশ করে নিয়েছে, যেটা লুকও এতক্ষণে বুঝে গিয়েছিল। অন্যদিকে জঙ্গলের মধ্যে অবশেষে তারা দুজন হেলেনের বাড়িটাকে খুঁজে পেয়ে যায়, যেখানে বাড়ির মধ্যে গিয়ে তল্লাশি করার পর চাক সেখানে একটা চিঠি খুঁজে পায়, যেটা পড়ার পর সে জানতে পারে এটা আসলে সেই চিঠি যেটা হেলেন সেই সমস্ত বাচ্চাদের মা বাবাকে লিখেছিল যারা তার মেয়েকে বলি করত। আর বন্ধুরা, এখানেই আসে কাহিনীটির টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি এটা আসলে হেলেনের নয়, সেই বুলি বাচ্চাদের বাড়ি ছিল। আর হেলেনের বাড়ি আর কোথাও নয়, চাকেরই বাড়িটা, যেখানে সে এখন থাকছে। ফলে বিষয়টা জানার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে বাড়ি ফেরার জন্য ইসাবেলকে ডাকতে লাগে। অন্যদিকে একই সময় বাড়ির মধ্যে লুক মারিয়াকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কি না। তখনই সেখানে হেলেনের আত্মা চলে আসে, যে তাদের সবাইকে এক এক করে শেষ করে দেয়। এদিকে চাক তার বোনকে একটা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা এক্স্যাক্ট তেমনই ছিল যেমনটা চাক ইসাবেলের ড্রয়িংয়ের মধ্যে দেখেছিল। ঠিক তখনই দরজার ভিতর থেকে একটা হাত বার হয়ে ইসাবেলের কাঁধে হাত রাখে, যেটা দেখে সঙ্গে সঙ্গে চাক তাকে বাঁচাতে তার দিকে ছুটে যায়, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না, বরং ইসাবেলের সঙ্গে তাকেও দরজার উপরে থাকা আত্মা ভিতরে টেনে নেয়, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল 825 ফরেস্ট রোড মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটার স্টোরিকে নিয়ে আপনাদের এখনও কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, তাহলে নির্দ্বিধায় আপনারা কমেন্ট বক্সে সেটা আমাকে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।